ওকে, তো লাস্ট ক্লাসে আমরা আসলে পড়ছিলাম যে পিরিয়ডিক মোশন কি, অসিলেশন বা ভাইব্রেশন কি, সিম্পল হারমোনিক মোশন কি, এই কয়টা জিনিস পড়ছিলাম। একটা জিনিস হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা ফিজিক্যালি আসলে কি মিন করে সেই জিনিসটা পড়ছিলাম। স্যার তো প্রিভিয়াস লেকচারের উপর আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে সিম্পল হারমোনিক মোশনটা সরলসংগীত স্পন্দন গতির, স্যার এই গতিটাকে স্যার সরলরৈখিক গতি না বৃত্তীয় গতি স্যার এটা? আচ্ছা, এই জিনিসটা আজকে আমরা পড়বো। হ্যাঁ, আমরা এই যে এখন ক্যারেক্টারিস্টিক্স পড়বো, এখানে এই কোশ্চেনের অ্যান্সার আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন অর অসিলেশন। তো আমাদের একটু সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা কেউ একটু বলবা, গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সময় পর পর একটি সমান দিক থেকে অতিক্রম করে, সেটাকে সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। সমান দিক থেকে না, একই স্যার দিক আচ্ছা, থেকে। একই দিক থেকে অতিক্রম করে, এটা এটা আমি একটু অ্যাকচুয়ালি বলি। মানে, আচ্ছা আমি একটু শেষ করি। এটা অ্যাকচুয়ালি পর্যায়বৃত্ত গতির ডেফিনেশন। তো সিম্পল স্যার হারমোনিক আমি মোশন বলবো বা স্যার, সরল সন্ধিত স্পন্দন হচ্ছে পর্যায় গতির একটা বিশেষ এক্সাম্পল। আচ্ছা, যে বলতে চাচ্ছ বলো। যদি কোনো বস্তুকণার গতিপথ এমন হয় যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী আর ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অনুভূতি, তখন ওই গতিটাকে সরলসংগীত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে। হ্যাঁ হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে সেই টাইপের একটা পিরিয়ডিক মোশন যখন কি হয়, আহ, যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ডিসপ্লেস করি, দ্যাট মিন্স যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের কারণে একটা রেস্টোরিং ফোর্স উৎপন্ন হয়। সো সেই রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে একটা একটার সাথে প্রপোর্শনাল। প্রপোর্শনাল এবং এদের ডিরেকশন একটা একটার অপোজিট। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেই গতিকে, আচ্ছা স্যার, সেই ধরনের মোশনকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার এখানে যে সরণটা ডিসপ্লেসমেন্টটা হয়, এই সরণটা কি স্যার আমরা যে বলটা দিই ওটার জন্য হয় নাকি রেস্টোরিং ফোর্সটার জন্য হয়? আচ্ছা, সরণটা হয় অ্যাকচুয়ালি আমরা যে বলটা দেই সেই কারণে, আর রেস্টোরিং ফোর্স যেটা চাই সেটা হচ্ছে সে রেস্টোরিং ফোর্সটা তৈরি হয় এনার্শিয়ার জন্য, এবং সে সবসময় চায় যে আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে ব্যাক করে আসতে। মানে তার যে সরণটা হয়েছে সেই সরণটা যেন না হয়ে আগের অবস্থাতে ফেরত আসে। আচ্ছা, সো রাইট ডাউন দা, আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স পড়তে চাই সিম্পল হারমোনিক মোশনে, তাহলে আমরা পড়তে পারি কি কি। এই মোশনটা কেমন আমরা জানি, এই মোশনটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি, তার মানে দিস মোশন ইজ পিরিয়ডিক, এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে কি, আফটার পার্টিকুলার টাইম ইন্টারভাল দ্য মোশন বিকামস অপোজিট। আমরাও তাই দেখছি যে একটা নির্দিষ্ট সময় পরে এর মোশনটা কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। কিরকম, যে কোনো স্প্রিং এর কথাই যদি আমরা চিন্তা করি, স্প্রিং এর যদি আমরা টান দেই, টেনে যদি আমরা ছেড়ে দেই, তাহলে সেটা কি করবে, এইদিকে চলে যায়, তাই না? আবার এইদিকে চলে আসে। তো এরকম করে এটা অসিলেট করতে থাকে। মানে যেহেতু সিম্পল হারমোনিক মোশন এক ধরনের অসিলেশনও, অসিলেশনের ডেফিনেশন আমরা কি পড়ছিলাম বলো তো কেউ একজন? অসিলেশনের ডেফিনেশনটা কি ছিল? এনিওয়ান? তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে সে মুভ করবে। হ্যাঁ, যদি কোনো কণার গতি এমন হয় যে গতির অর্ধেক পথ, যে পর্যায়কালের অর্ধেক পথ সে এক ডিরেকশনে মুভ করে, আর বাকি অর্ধেক পথ অন্য একটা ডিরেকশনে মুভ করে, তাহলে ওই ধরনের গতিকে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন। সো সিম্পল হারমোনিক অসিলেশন যেহেতু এক ধরনের অসিলেশন, সো এখানে কি হয় যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর এর মোশনটা অপোজিট হয়ে যাচ্ছে। its motion is along a straight line, এর মোশনটা, এই মোশনটা হচ্ছে কি বরাবর থাকে, একটা স্ট্রেট লাইন বরাবর থাকে। আমরা যে কোনো ধরনের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে দেখবো যে সবসময় এই মোশনটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, বা এই মোশনটাকে আমরা বলি সরলরৈখিক মোশন, গতি। আচ্ছা, তারপরে এ বলা হচ্ছে কি যে ইটস অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এটার যে ত্বরণ সেই ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক। আচ্ছা,
তো এই ত্বরণ কোত্থেকে আসলো? আমরা জানি যে আমরা একটা এতক্ষণ বলতেছিলাম যে যে বল হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। তো বল আর এফ মানে কি? এফ মানে হচ্ছে এম এম এ এম এ। আচ্ছা, আর ভর তো সবসময় হচ্ছে কনস্ট্যান্ট। তো ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট আমরা বাদ দিতে পারি চাইলেই। সো কনস্ট্যান্টকে যদি আমরা বাদ দেই তাহলে কি হবে? a is proportional to x, মানে acceleration is proportional to displacement। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে ফোর্স is proportional to minus x, যেহেতু ফোর্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে অপোজিট। সো স্বাভাবিকভাবেই কি হবে? অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে একটা অপোজিট। এবং আমরা খেয়াল করে দেখবো যে অ্যাক্সিলারেশন সবসময় মেইন পজিশন, ওই অবজেক্টের মেইন পজিশনের দিকে ধাবিত হয় সবসময়। ত্বরণটা হচ্ছে সাম্য অবস্থা অভিমুখী। এটাকে আমি এই অবজেক্টটাকে আমি যদি ফিগার থেকে দেখার চেষ্টা করি, এখানকার যে ফিগারটা আছে ফিগার থেকে যদি আমি দেখার চেষ্টা করি, এটাকে আমি যতই ডান দিকে নিয়ে আসি সেটা সবসময় কি করবে? ওর যে এই যে সাম্য অবস্থা আছে, যেখানে ওর উপর কোনো ধরনের বল কাজ করতেছে না, সেখানে ওটা সবসময় চলে যেতে চাইবে। আচ্ছা, এটাকে আমি যতই প্রসারিত করি বা যতই সংকুচিত করি না কেন, এটার অ্যাক্সিলারেশন সবসময় চাইবে যে এটা যেন তার যে সাম্য অবস্থা আছে সেই সাম্য অবস্থার দিকে ব্যাক করতে পারে। তো এই জন্য বলা হয় যে অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য মেইন পজিশন অফ দ্য অবজেক্ট। অ্যাক্সিলারেশন সবসময় ওই অবজেক্টের মেইন পজিশনের দিকে ধাবিত হয়। এখন এখানে যে ক্যারেক্টারিস্টিক্স যে 6টা আছে, এই 6টা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বুঝতে পারি তাহলে আমার মনে হয় যে কারো মুখস্থ করতে হবে না বা এটা আমরা কেউ ভুলবো না। তো আমরা সবাই কি বুঝতে পারছি এগুলো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, যে কেউ কারো যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। স্যার আরেকবার বুঝান। আচ্ছা, আমরা জানি যে সরল সন্ধিত স্পন্দন এটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি, তো এই জন্য আমরা বলছি মোশন ইজ পিরিয়ডিক। আচ্ছা, তারপর হচ্ছে at particular time interval the motion becomes opposite। একটা নির্দিষ্ট সময় পরে আমরা জানি অসিলেশনের সংজ্ঞাই হচ্ছে কেমন? অসিলেশন সংজ্ঞা হচ্ছে এরকম যে তার পর্যায়কালে অর্ধেকটা সময় সে একদিকে মুভ করে, বাকি অর্ধেক সময় অন্যদিকে মুভ করে। তার মানে কি একটা নির্দিষ্ট টাইম পর পর তার হচ্ছে গতিটা উল্টে যায়। আচ্ছা, its motion is along a straight line, এর মোশন গুলো হচ্ছে সরলরৈখিক মোশন। its acceleration is proportional to displacement। আমরা একটু আগে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশনে বলছি যে রেস্টোরিং ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। আর আমরা জানি ফোর্স মানে হচ্ছে বল ভর ইনটু ত্বরণ। ভর যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারি যে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আর যেহেতু রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটার অপোজিট ছিল, তো স্বাভাবিকভাবেই অ্যাক্সিলারেশনও ডিসপ্লেসমেন্টের অপোজিট হবে। সো অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। আচ্ছা, আর যে অ্যাক্সিলারেশনটা হয় সেই অ্যাক্সিলারেশনের একটা ডিরেকশন থাকবে, সেইটার ডিরেকশনটা হচ্ছে সবসময় ওই অবজেক্টের যে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন সেই দিক বরাবর। সো অ্যাক্সিলারেশন পয়েন্টস towards the main position of the object always। ঠিক আছে? জি স্যার। আমরা এখন কিছু ডেফিনেশন করব যেগুলো সম্পর্কে আমরা আসলে একটু আগে কথা বলছি। যেমন একটা টার্ম ছিল এরকম যে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, এটাকে বলে সাম্য অবস্থা। তো সাম্য অবস্থাটা কেমন? যেখানে একটা স্প্রিং দেখানো হয়েছে, সেই স্প্রিংটা মানে আমি যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। তো এই স্প্রিংটাকে আমি যদি ছেড়ে দেই, মানে ফ্রিলি ছেড়ে দেই, তখন সে একটু দোলাদলি করে এই অবস্থায় গিয়ে ফিক্সড হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে এই অবস্থায় এই স্প্রিং এর মধ্যে নেট রেজাল্টেন্ট ফোর্সের মান হচ্ছে 0। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং তো হচ্ছে তার নিজস্ব একটা শক্তি আছে, সেই শক্তি দিয়ে কোনো একটা বস্তুকে ধরে রাখছে।
আবার এই বস্তুর উপর কি আছে, এই বস্তুর উপর অভিকর্ষ বলের একটা আকর্ষণ আছে, তো এই বস্তু নিচের দিকে যাইতে যাচ্ছে। তো দুইটা ফোর্স যে জায়গায় গিয়ে ব্যালেন্স হয়ে যায় সেটাই হচ্ছে এই স্প্রিং আর এই বস্তুর ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো এই যে অবস্থাতে আমরা বলতে পারি an equilibrium position is a point when an oscillating object is experiences zero resultant forces. That means এর মধ্যে আর কোনো ধরনের ফোর্স কাজ করতেছে না, সেটা হচ্ছে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তার দিকে আপওয়ার্ড কোনো ফোর্স তো কাজ করতেছে না, ডাউনওয়ার্ড কোনো ফোর্স তো কাজ করতেছে না, সে হচ্ছে একটা জায়গায় মানে স্থির অবস্থায় আছে, মানে সাম্য অবস্থায় আছে, যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশনে বাংলা হচ্ছে সাম্য অবস্থা, মানে যে পজিশনে সে কোনো ধরনের অসিলেশন করবে না। দ্যাট মিন্স অসিলেশন কেন হবে না, কারণ কোনো ধরনের ফোর্স তো এখানে কাজ করতেছে না। আচ্ছা, তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তো এরপরে আমরা যদি এই অবজেক্টের উপর কোনো ধরনের বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে এটা অসিলেট করা শুরু করবে। তো অসিলেট করা যদি শুরু করে সে কি করবে, আমি যদি নিচের দিকে টান দেই তাহলে নিচের দিকে কিছু দূর যাবে, গিয়ে আবার উপর দিকে যাবে, এরকম করে এটা ভাইব্রেট করতে থাকবে। সো এটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে উপরের দিকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচের দিকে বা ইভেন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রাইট সাইডে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে লেফট সাইডে, এটা উভয় দিকে সর্বোচ্চ যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। কোন একটা অবজেক্টের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো সাইডে তার যে সর্বোচ্চ পরিমাণ যে সরণ হয় বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় সেটাই হচ্ছে কি অ্যামপ্লিটিউড বা বিস্তার। অ্যামপ্লিটিউডের এসআই একক হচ্ছে কি মিটার। আচ্ছা, জিনিসটা কি যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো সাইডে ম্যাক্সিমাম পরিমাণ যতটুকু সরণ হয় সেটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বা বিস্তার। আচ্ছা, দুই ধরনের অ্যামপ্লিটিউড হয়, একটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। লিনিয়ার অ্যামপ্লিটিউড কেমন, যে এই অবজেক্টটা কি করছে, উপর নিচ বরাবর অসিলেট করছে, এটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড। এখন যদি এমন হয় যে কোন একটা অবজেক্ট সে হচ্ছে সার্কুলার পথে অসিলেট করতেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার যে ধরনের অ্যামপ্লিটিউড হবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এরপরে একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমপ্লিট অসিলেশন। এই জিনিসটা অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে, ল্যাবের ক্ষেত্রে বা অনেক আরো কিছু ক্ষেত্রে কাজে লাগে, যে কখন একটা অবজেক্টের অসিলেশন কমপ্লিট হয়। একটা অবজেক্টের অসিলেশন আমরা কখন কমপ্লিট বলবো। সো অ্যান অসিলেশন ইজ সেড টু বি কমপ্লিট, একটা অসিলেশনকে আমরা তখনই কমপ্লিট বলবো if vibrating or oscillating object starting from a point returns to the same point along the same direction. যদি একটা অবজেক্ট কোন একটা পয়েন্ট থেকে সে স্টার্ট করলো তার যাত্রাটা এবং সে সেই পয়েন্টেই ব্যাক করলো, কিন্তু একই ডিরেকশনে ব্যাক করতে হবে। যদি এরকম হয় তাহলেই শুধুমাত্র আমরা সেই অসিলেশনকে কমপ্লিট অসিলেশন বলবো, আদারওয়াইজ সেই অসিলেশনকে আমরা কমপ্লিট অসিলেশন বলবো। An oscillation is said to be complete if vibrating or oscillating object is starting from a point returns to the same point along the same direction. Same direction এ কি হবে, কোন একটা অবজেক্ট যদি আগের পয়েন্টে ফেরত আসে তাহলে সেই ধরনের অসিলেশনকে আমরা কমপ্লিট অসিলেশন বলবো। এই যে এখানে আমি একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, সেই অবজেক্টটা এ বি সি এই তিনটা পয়েন্ট বরাবর সেই রকম অসিলেট করতে থাকে। তো ধরো বি বি অবজেক্ট থেকে মানে বি পয়েন্ট থেকে এই বস্তু যাত্রা শুরু করলো, সি পর্যন্ত গেল, গিয়ে সি থেকে যদি আবার ব্যাক করে বি তে আসে তাহলে কি কমপ্লিট অসিলেশন হবে? না স্যার। না স্যার। আচ্ছা, আমাকে একটু আমি একটা নাম বলি, সেটা হচ্ছে ইলিয়াস পরাগ। তুমি একটু আমাকে বলো তো, বি থেকে সি তে গিয়ে আবার বি তে যদি ব্যাক করে তাহলে কমপ্লিট অসিলেশন কেন হবে না? স্যার হবে না, কারণ এটা পূর্ণ পর্যায়ে বৃত্ত গতি পূরণ করে না, হাফ সাইকেল পূরণ হয়েছে শুধু। মানে হাফ সাইকেল যে ফিল আপ করলো সেটা আসলে বুঝবো কিভাবে? স্যার হাফ সাইকেল কারণ এটা হইতেছে স্যার যে স্যার বি বিন্দু থেকে আসবে, আবার স্যার এর থেকে আবার বি থেকে আসা লাগবে। না কিন্তু মানে বি তে তো আসছে আমরা স্যার কিন্তু সেটা সমস্যা কি হবে?
সে তো স্যার সি পর্যন্ত সি থেকে আবার স্যার এ তে যাবে, এ তে তারপরে স্যার বি তে আসবে। না না, আমার কথা হচ্ছে যে কেন এ পর্যন্ত যাইতে হবে? আমি বি থেকে গিয়ে আবার যদি বি তে আসি তাহলে ফুল মানে কমপ্লিট অসিলেশন হবে না কেন? কারণ কন্ডিশন আছে স্যার যে একটা পূর্ণ পর্যাবৃত্ত গতি সম্পন্ন করতে মানে একটা মানে স্যার মানে মেইন বিন্দুতে আসা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকজনকে কোশ্চেনটা করি। শোভন, শুনতে পাচ্ছ? শোভন, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোভন বলো তো। এই বিবাস, তুমি প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখো। স্যার কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই অবজেক্টটা বি থেকে সি তে গিয়ে আবার যদি বি তে আসে তাহলে কমপ্লিট অসিলেশন হবে না কেন? আচ্ছা, অসিলেশনের সূত্র অনুসারে অসিলেশন যেখান থেকে করা শুরু করবে তার অ্যাক্সিলারেশন পয়েন্ট থেকে আবার ঘুরে অ্যাক্সিলারেশন পয়েন্টে আসতে হবে স্যার। হ্যাঁ, এই যে ধরো যদি না বি থেকে গেল আবার বি তে জি স্যার। আসলো, মানে যে পয়েন্ট থেকে গেছে সেই পয়েন্টে আস। স্যার এটা তো কমপ্লিট অসিলেশন হবে না, এটা তো সাইকেলটা পূরণ করলো না স্যার। আচ্ছা, সার্কেলটা পূরণ করো না। এটা আচ্ছা পিরিয়ডিক সার্কেলের মধ্যে পড়ছে না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমি আসলে বলি সেটা হচ্ছে যে দেখো যে এই জিনিসটার কারণে জিনিসটা আসলে হয় না। সোহাগ, সোহাগ, আল আজাদ সোহাগ, তোমার মাইক্রোফোনটা মিউট রাখো। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যালং দ্য সেম ডিরেকশন, এই কথাটার জন্য আসলে হবে না, বলা হচ্ছে সেম ডিরেকশনে আসতে হবে। যখন এই বি থেকে সে যাত্রা শুরু করলো, ধরো বি থেকে সে যাত্রা শুরু করছে, তার ডিরেকশন ছিল সি এর দিকে। সি থেকে সে যখন বি তে আসবে এই পয়েন্টে তার ডিরেকশন কিন্তু বি এর দিকে। দুইটা কি একই ডিরেকশন? না। না স্যার। সে আবার কি করবে? তার মানে তাকে এ পর্যন্ত যাইতে হবে, এ থেকে গিয়ে আবার সে যখন বি তে আসবে তখন কিন্তু তার ডিরেকশন সি এর দিকে, মানে এই সময়টাতে ডিরেকশন সেম হয়েছে। তার মানে বি থেকে সি তে গিয়ে আবার সি থেকে যদি বি তে আসে তাহলে কমপ্লিট অসিলেশন হবে না, কারণ এ তে গিয়ে যখন আবার বি তে আসে তখন তাদের ডিরেকশনটা সেম হয়। তো ডিরেকশন সেম হওয়া পর না পর্যন্ত কোনোভাবেই কমপ্লিট অসিলেশন হবে না। ঠিক আছে? জি স্যার। So an oscillation is said to be complete when or if a vibrating or oscillating object is starting from a point and returns to the same point along the same direction. আচ্ছা, এরপর স্যার হচ্ছে আমার ওই যে স্যার স্যার ওই যে অ্যামপ্লিটিউডের দুইটা ছিল, একটা হচ্ছে গেলে উপর থেকে নিচে গেলে লিনিয়ার এবং আর একটা অ্যাঙ্গেল ওয়াইজ গেলে ওইটা জানি কি ছিল স্যার? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি তো একটু আগে তোমাদের যে মোশনটা দেখাইছি এটা লিনিয়ার মোশন ছিল। এখন যদি অ্যাঙ্গুলার কোনো মোশন থাকে সেক্ষেত্রেও তো এক ধরনের অ্যামপ্লিটিউড হবে। জি স্যার, ওই মোশনটা নাম এই ধরো তুমি যদি চিন্তা করো যে কোন একটা অবজেক্ট এরকম ধরো অ্যাঙ্গুলার পথে চলতেছে, তুমি জাস্ট সিম্পলি আমাদের সূর্যের চারদিকে যখন চাঁদ ঘোরে, সরি পৃথিবীর চারদিকে যখন চাঁদ অসিলেট করে, হ্যাঁ, তো এটা কথা যদি চিন্তা করো, তো এই অবজেক্টটা যখন এরকম করে অসিলেট করবে, এইটা তো আসলে মানে তোমার বলা যাবে না, অসিলেশন বলা যাবে না। আমি যদি তোমাকে অ্যাঙ্গুলার যে কোনো অসিলেশনের কথা বলি, সেটা হচ্ছে এটা তোমার পিরিয়ডিক মোশন হইলো। স্যার পানিতে যেটা হয় অসিলেশন ওটা কি হবে? কোনটা? পানির সাগরের ঢেউ কিংবা নদীতে যদি কিছু পড়ে, অ্যাঙ্গুলার অসিলেশন হবে। হ্যাঁ, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে আমি যদি পানির মধ্যে কোন একটা বস্তু ফেলি তাহলে ওইখানে এক ধরনের মানে ওয়েভের মতো যেটা তৈরি হয় সেটাকে যদি আমরা চিন্তা করি, কনসিডার করি,
হ্যাঁ ওইটা হতে পারে, ওই ক্ষেত্রে আমরা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মতো ওইটা হ্যাঁ হ্যাঁ তরঙ্গ বা ওখানে তো যে কোনো একটা হয়, মানে দুইটা তো আর হয় না, মানে দুইটা তো আর হওয়া possible না। অনুদৈর্ঘ্যটা হবে, ওখানে যেটা হবে মানে অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য হবে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য। ইটা হয়, ট্রান্সভার্স ওয়েভ তৈরি হয়, তাই না? তো ট্রান্সভার্স ওয়েভ যেটা হয় সেটা মানে দ্যাট মিন্স আমাকে বুঝতে হবে, আমরা যে একটু আগে যে অ্যামপ্লিটিউড গুলা বললাম, সেটা যে কোনো স্প্রিং এর কথা যদি আমি চিন্তা করি, স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয় যে এটা তোমার ধরো আপ ডাউন হচ্ছে বা লেফট রাইট হচ্ছে, এটা তুমি স্প্রিং এর কথা চিন্তা করতে পারো, এটা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করতে পারো, বা কম্পাউন্ড পেন্ডুলামের কথা চিন্তা করতে পারো, বা এটা সুইঙ্গিং যেটা হয় সেগুলোর কথা যদি তুমি চিন্তা করো, এই সবগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইগুলাতে হচ্ছে আপ ডাউন বা লেফট রাইট এই টাইপের এক ধরনের অসিলেশন হয় মেইন পজিশনকে কেন্দ্র করে। এখন যদি আমার এরকম হয় যে এই অসিলেশনটা আমার অ্যাঙ্গুলার অসিলেশন হচ্ছে, অ্যাঙ্গুলার অসিলেশন হতে পারে না? জি স্যার, পারে স্যার। হ্যাঁ, তো এরকম যদি কোনো অ্যাঙ্গুলার অসিলেশন হয়, তো অ্যাঙ্গুলার অসিলেশনের সময় কি আমি করতে পারবো, লিনিয়ার অ্যামপ্লিটিউড বের করতে পারবো? কোন একটা অবজেক্ট যদি অ্যাঙ্গুলার পথে চলে, ওই সময় ধরো এই অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে সে এখানে আসছে, তো এটাতে অ্যাঙ্গেল করে আসছে, তো এই সময়টাকে কি আমি করতে পারি, মানে হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড বের করতে পারি? এই সময় আমার যেটা বের করতে হবে যে কেন্দ্র থেকে সে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন করছে, সেটা হবে আমার অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। থিটার মান বের করতে হবে। থিটার মান তখন আমার বের করতে হবে, মানে সে আগে এইখানে ছিল, এখান থেকে সে এখানে আসছে, তার মানে সে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা আমার বের করতে হবে। সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের যে ম্যাক্সিমাম পার্ট, সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা আমরা আসলে পড়তাম কিছুদিন পরে, তো যেহেতু এই কোশ্চেনটা এখানে অ্যারেঞ্জ হয়েছে, এটা আমি আসলে এখানে শেষ করি। এক ধরনের পেন্ডুলাম আছে, এটাকে নাম হচ্ছে টরশনাল পেন্ডুলাম। তো এটা একটু দেখো। আচ্ছা তোমরা মনে হয় সাউন্ড পাও না, তাই না? The torsion pendulum. The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of a string in a different medium. A body which is suspended by thread or wire twists the suspension first in one direction and then in reverse direction. But the center of the gravity of the body remains at one place at all the time. Such an oscillation is called torsional oscillation. Torsion pendulum consists of a massive disc or cylinder or dumbbell suspended by a thin uniform wire which is firmly fixed to a rigid support. The mass is rotated towards a small angle above the wire at the axis and release. The disc makes torsional oscillations. Using this simulation, we can demonstrate tensional oscillations of different objects such as disc, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water and olive oil, etc. আচ্ছা খেয়াল করে দেখো, যে এটা হচ্ছে এক ধরনের টরশনাল পেন্ডুলাম। হ্যাঁ, ধরো আমি উপর থেকে কোন একটা তারের মাধ্যমে একটা চাকতি টাইপের কিছুকে বা একটা কয়েনকে আমি ঝুলিয়ে রাখছি, তো এটা যদি এক ধরনের ওয়্যার হয়, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে বা গোনা টাইপের কিছু হয়, সেক্ষেত্রে আমি কি এই যে নিচের কয়েনটাকে পুরোপুরি ঘুরাইতে পারবো? সেন্টার বরাবর যদি ঝুলাই তাহলে ঘুরাইতে পারবো, কিন্তু এক সাইডে যদি ঝুলাই তাহলে ঘোরানো সম্ভব। না না, আমরা এটা মাঝ বরাবর ঝুলাবো, এটা মাঝ তাহলে সম্ভব স্যার, উপরে তাহলে একটা সম্ভব। দেখো খেয়াল করে দেখো, উপরে একটা ফিক্সড এন্ড, ঠিক আছে, আর আমি এই তারটাকে কি করছি, এই ওয়্যারের মাঝখান বরাবর হচ্ছে আমি করে দিছি, ফিক্স করে দিছি। তো এটাকে যদি ঘোরাইতে চাই, একটা পর্যায়ে এই তারের মধ্যে এক ধরনের তৈরি হবে, টুইস্ট তৈরি হবে। টুইস্টটা কিন্তু সম্পূর্ণরূপে ঘুরতে দিবে না আমাকে,
কারণ এটা কিন্তু আমার কোনো না, সুতা না। এটা কিন্তু আমার ধরো তুমি কপার ওয়্যার বা হচ্ছে যে আমরা যে বাসায় যে গুণা ইউজ করি না, গুণার কথা যদি তুমি চিন্তা করো, স্যার ওগুলো তো শক্ত, এটা পেঁচা যাবে স্যার, ওটা হ্যাঁ সহজে ঘুরবে না পেঁচায় যায়। তাইলে। হ্যাঁ এটা কি যাবে মানে পুরোটুকি ঘুরবে? না স্যার, তাইলে পুরো ঘুরবে। ঘুরবে না। এটা কি করবে, এ ধরো এইটা যদি তার মানে ইনিশিয়াল পজিশন থাকে, সে হচ্ছে এই পর্যন্ত ঘুরবে, ঘোরার পরে আর ঘুরবে না। তারপর আমি যদি তাকে ছেড়ে দেই, সে কি আবার এখানে এসে থামবে? না স্যার। থামবে না, সে আবার এই পর্যন্ত আসবে, এরকম করে সে অসিলেট করতে থাকবে। তো এইটা কি এক ধরনের অসিলেশন না? জি। আচ্ছা, এটাকে আমি কি সিম্পল হারমোনিক মোশন বলতে পারি? কারণ আমি যখন এটাকে ডিসপ্লেস করছি, এখানে এক ধরনের ফোর্স তৈরি হয়েছে না এই 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 কয়েনটার মধ্যে। জি স্যার। আচ্ছা, সেই ফোর্সটা কি চাচ্ছে? সেই ফোর্সটা চাচ্ছে তাকে আগের পজিশনে ব্যাক করে আনতে। এবং আমি যত বেশি ফোর্স তৈরি হবে, আমার ডিসপ্লেসমেন্ট কি হবে? তত বেশি হবে। বেশি হবে। আচ্ছা, সো এটা হচ্ছে এক ধরনের সিম্পল হারমোনিক মোশন, বা এটাও এক ধরনের অসিলেশন। তো এইখানে আমার যে ধরনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাকে কি আমি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলতে পারবো? কিন্তু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলা যাবে না, কারণ স্যার এখানে এটা তো অ্যাঙ্গুলার হবে, কারণ এটা অ্যাঙ্গুলার পাশাপাশি ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে আমার মিন পজিশনকে কেন্দ্র করে সে কতটুকু ডানে এবং বামে অসিলেট করতেছে, কতটুকু ডানে বামে সে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই যে এটা যদি আমরা দেখি যে জিনিসটা, যে এটাতে এই চাকতিটাই, তাই না? Variation of tensional oscillation with change of খেয়াল করে দেখো, material of এটা the কিন্তু string, ই করতেছে study of না। variation of amplitude of pendulum with time, study of variation of damping in different মানে এই জিনিসটা দেখো, সেটা হচ্ছে এই পর্যন্ত যাওয়ার পর আবার এদিকে ব্যাক করে চলে এসে এই পর্যন্ত আসে। ঠিক আছে, দেখো পুরোটা কিন্তু ঘুরতে পারে না। তো এটা হচ্ছে এক ধরনের অসিলেশন। তো এই ধরনের পেন্ডুলামকে বলা হয় টরশনাল পেন্ডুলাম বা টরশন পেন্ডুলাম। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। আচ্ছা, তো এরপর হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? যে একটা কমপ্লিট অসিলেশন হইতে আমার যে সময় লাগে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। Time period is defined as the time required for one complete oscillation or one complete vibration. একটা কমপ্লিট অসিলেশন বা একটা কমপ্লিট ভাইব্রেশন হতে আমার যে সময় লাগবে, সেটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। তো সিম্পলি অনেক এটা কি ওটা যে একটি কম্পাঙ্গ পূর্ণ করতে যতটা সময় নেয় সেটা কি টাইম পিরিয়ড বলে? পর্যায়কাল স্যার, সহজ ভাষায়। পর্যায়কাল, হ্যাঁ, টাইম পিরিয়ডের বাংলা হচ্ছে পর্যায়কাল। একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সেটা হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। জি স্যার। তো এখন দেখো, টাইম পিরিয়ড কিন্তু খুবই অদ্ভুত। অদ্ভুত মানে হচ্ছে, আমি যদি পৃথিবীর টাইম পিরিয়ড চিন্তা করি, তাহলে কত হবে? পৃথিবীতে ঘুরতেছে, পৃথিবীর টাইম পিরিয়ড কত? 365। 365 দিন। 365 দিন। হ্যাঁ, আবার ধরো একটা টিউনিং ফর্ক, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 512 হার্টজ, ওর টাইম পিরিয়ড কত? 1024। না, ওর টাইম পিরিয়ড হচ্ছে 1/512। মানে ও স্যার 0.00196। মানে কিছু একটা হবে আর কি। হ্যাঁ, মানে ও যেটা করে, ও হচ্ছে 1 সেকেন্ডে 512 বার কম্পিত হয়। কিন্তু আমার টাইম পিরিয়ডের সংখ্যা কিন্তু উল্টা। টাইম পিরিয়ডের সংখ্যা হচ্ছে একবার অসিলেশন হইতে আমার যত সময় লাগে। তার মানে 1 সেকেন্ডকে 512 দিয়ে ভাগ করলে যত সময় হবে, সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। মানে অতবার অসিলেশন হইতে আমার, মানে এক অসিলেশন হইতে আমার অত সময় লাগে। সো অনেক সময় একবারের একটা কমপ্লিট অসিলেশনের টাইম এক্স্যাক্টলি বা অ্যাকুরেটলি বের করা যায় না। তখন যেটা করতে হয়, একের অধিক বা অনেক বেশি পরিমাণ টাইম, মানে অসিলেশনের টাইম বের করতে হয়। ধরো 100টা বা 200টা বা 30টা বা 50টা অসিলেশনের টাইম বের করে সেটাকে 50 দিয়ে বা 30 দিয়ে বা যেটা যতগুলা অসিলেশন আমরা বের করছি তত দিয়ে ভাগ করলে টাইম পিরিয়ড পাওয়া যায়। সো টাইম পিরিয়ড হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট অসিলেশন অর ভাইব্রেশন। এখন যদি এমন হয় যে এন সংখ্যক অসিলেশন, এন সংখ্যক সেটা যে কোনো কিছু হতে পারে, 5, 10, 15, 20, 40, 50, 60, যে কোনো কিছু হতে পারে। সো এন সংখ্যক অসিলেশন হতে যদি টি সময় লাগে, তাহলে টি ডিভাইডেড বাই এন, সেটা হবে হচ্ছে আমার টাইম পিরিয়ড। এবং টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। আর স্মল টি পরিমাণ টাইম যদি আমার এন সংখ্যক অসিলেশনের জন্য লাগে, তাহলে স্মল টি ডিভাইডেড বাই এন সমান সমান হবে
টাইম পিরিয়ড টি, বা আমরা সিম্পলি যদি একটা অসিলেশনের টাইম বের করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল টি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখানে দেখো আমরা যদি ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে টাইম এরকম কোন একটা গ্রাফ আঁকি, যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা দিলাম টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম ডিসপ্লেসমেন্ট, তো এরকম যদি কোনো গ্রাফ আঁকি তো সেক্ষেত্রে টাইম পিরিয়ড ক্যান বি মেজার্ড অন দা এক্স অ্যাক্সিস, দ্য পিরিয়ড উইল বি দা টাইম ফর ওয়ান কমপ্লিট ওয়েভ, মানে একটা কমপ্লিট ওয়েভ হইতে আমার যেতটুকু জায়গা লাগছে ওটাই হচ্ছে একটা টাইম পিরিয়ড। মানে আমি যদি এখান থেকে চিন্তা করি যে এখান থেকে একটা কমপ্লিট অসিলেশন শুরু হয়েছে, তাহলে এই অসিলেশনটা শেষ হবে কোথায়? এইখানটায়, তাই না? কেন এখানে হইলো আমি একটু দেখাই তোমাদের। এখান থেকে যখন অসিলেশনটা শুরু হয়েছে তখন তার ডিরেকশন কোন দিকে ছিল? উপরের দিকে, তাই না? এটা নিচের দিকে নামছে, এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে তার ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, তার মানে কমপ্লিট অসিলেশন হয় নাই। ঠিক এই পয়েন্টে যখন আবার আসবে, এই পয়েন্টটাতে যখন আসবে তখন তার ডিরেকশন কিন্তু আবার উপরের দিকে, তার মানে এই যে সেম জায়গায় আসছে এবং তার ডিরেকশন হচ্ছে সেম, তার মানে এইটুকুতে আমার একটা কমপ্লিট অসিলেশন হয়েছে। আর এইটুকে আমার যতটুকু সময় সেটা হচ্ছে ওয়ান, মানে এক টাইম পিরিয়ড। আচ্ছা আবার যদি আমি চিন্তা করি না এই অবজেক্টটা এইখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে তার ডিরেকশন হচ্ছে এইদিকে, এদিক থেকে এখানে গেছে, এখানে তার মানে অন্য অন্য জায়গায়, এই জায়গায় আসলে তার ডিরেকশন আর পজিশন সেম না? জি স্যার। তার মানে কি এখানে জি, গেলে স্যার। একটা কমপ্লিট অসিলেশন শেষ হয়েছে, তো একটা কমপ্লিট অসিলেশনের যে টাইম লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। সো তোমাদেরকে যদি কখনো বলা হয় যে একটা ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ ড্র করে সেখান থেকে টাইম টাইম পিরিয়ডের ডেফিনেশন দাও বা টাইম পিরিয়ড বের করো, বের করতে পারবে না? জি স্যার, ইনশাল্লাহ। বললাম যে বাই ড্রয়িং আ ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম কার্ভ ডিফাইন টাইম পিরিয়ড, এরকম যদি কিছু বলা হয় সেক্ষেত্রে এরকম একটা গ্রাফ এঁকে সেখান থেকে দেখাতে হবে। আচ্ছা এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। এক সেকেন্ডে আমার যতগুলো অসিলেশন কমপ্লিট হয় সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এসআই একক হচ্ছে হার্টজ, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ডে আমার যতগুলো কমপ্লিট অসিলেশন হয় সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা এক সেকেন্ডে যতগুলা কমপ্লিট অসিলেশন হয় সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন তাহলে চিন্তা করো পৃথিবী যে ঘুরে সূর্যের চারদিকে, পৃথিবীর ফ্রিকোয়েন্সি কত? 1/65। 1/365। 365। হ্যাঁ 365, এটা কিন্তু ডেইস হবে আবার একক, তাই না? একক কিন্তু আবার সেকেন্ড না। আচ্ছা তার মানে পৃথিবীর ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক অনেক কম, তাই না? 1/365 মানে কি? 1/365, তাহলে 365 দিন, 365 দিনে কে যদি আমি ঘন্টায় আনি তাহলে আবার 24 দিয়ে গুণ করতে হবে। 24 কে যদি আবার আমি সেকেন্ড জানতে চাই তাহলে 3600 দিয়ে গুণ 60 দিয়ে করতে হবে। তার মানে এত সেকেন্ড 1 কে 365 ইন্টু 24 ইন্টু 3600 দিয়ে গুণ করলে যা হবে তত সেকেন্ড হচ্ছে পৃথিবীর ফ্রিকোয়েন্সি। মানে পৃথিবীর এক সেকেন্ডে এত, মানে এত অল্প হচ্ছে ই হয় অসিলেশন কমপ্লিট হয়। তো আচ্ছা এই সেকেন্ডটা হচ্ছে নিচে, আর টোটাল একক হবে কি? হার্টজ। 1/সেকেন্ড সেটা হচ্ছে হার্টজ, সেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আবার আমরা যদি চিন্তা করি যে একটা টিউনিং ফর্কের কথা, টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি অনেকের হয় হচ্ছে 512, 1024, তার মানে ওটার ক্ষেত্রে যেটা হয় যে এক সেকেন্ডে ওটা 512 বার কম্পিত হয়। টিউনিং ফর্কটা কি? আচ্ছা টিউনিং ফর্কটা কি এটা আমি দেখি। সুর শলাকা স্যার। বাংলাতে বলা হয় সুর শলাকা।
তোমরা মানে অনেকেই হয়তো নাও দেখতে পারো, কারণ বাংলাদেশের সব কলেজ ট্রেনিং ফর্ক হয়তো নাই। আচ্ছা, দেখছো যে এগুলো হচ্ছে ট্রেনিং ফর্ক, এগুলা দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি শব্দ তৈরি করা যায়। যেটা যেরকম মানে যেটা যেরকম উপাদান দিয়ে তৈরি, যেমন এক একটা এক এক রকম। যেমন ধরো এটা, এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে 4096 হার্টজ, এটা হচ্ছে 2048 হার্টজ, এটা 1024, এটা 512, এটা 256, এটা 128, এটা হচ্ছে 64। মানে এটাকে দিয়ে যদি আমি অসিলেট করি, মানে কোনো হাতুড়ি বা কোথাও বাড়ি দেই, তাহলে 64 হার্টজের শব্দ তৈরি করবে। মানে এই যে টিউনিং ফর্কের যে দুইটা বাহু আছে, এই বাহুগুলা প্রতি সেকেন্ডে 64 বার কম্পিত হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে 128 বার কম্পিত হবে, এটার ক্ষেত্রে 256 বার কম্পিত হবে, এটার ক্ষেত্রে 512 বার কম্পিত হবে। তো তোমাদেরকে কেউ যদি কোনো কোশ্চেন করে যে একটা 64 হার্জের টিউনিং ফর্ক আর একটা 512 হার্জের টিউনিং ফর্কের মধ্যে পার্থক্য কি হয় যেটা এরকম, তাহলে তখন বলতে হবে যে এরকম যে 64 হার্জের যে ফ্রিকোয়েন্সি যে টিউনিং ফর্ক, সেটা প্রতি সেকেন্ডে 64 বার ওটার যে বাহুগুলা আছে সেগুলা অসিলেট করে। আর 512 হার্জের যে টিউনিং ফর্ক, সেটা যে বাহুগুলো আছে সেটা প্রতি সেকেন্ডে 512 বার কম্পিত হয় বা অসিলেট করে। স্যার যেটা হার্টজ কম সেটা কি স্যার গম্ভীর আকার প্রকাশ করবে, গম্ভীর সাউন্ড? না, হার্টজ মানে গম্ভীর ঠিকভাবে বলা যাচ্ছে না। তবে তুমি যদি ওইভাবে চিন্তা করো যে মানে তুমি যে ছেলে আর মেয়েদের কথা চিন্তা করো, ছেলে আর মেয়েদের কণ্ঠ কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? তো নর্মালি জি যেটা হয় যে মেয়েদের যে শব্দের ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি, ছেলেদের শব্দের ফ্রিকোয়েন্সি থাকে কম। ঠিক আছে, তো এখানকার মধ্যে যে কম ফ্রিকোয়েন্সি যেগুলো, এগুলো হচ্ছে ধরো ছেলেদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি, আর বেশি ফ্রিকোয়েন্সি যেগুলো, এগুলো হচ্ছে মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি। যদি কোনো ছেলের মেয়েদের মতো কণ্ঠ হয় বা মেয়ের বা ছেলেদের মতো কণ্ঠ হয়, তাহলে বুঝতে হবে আই মিন ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে কি স্যার হার্টসটা? যখন আমি কোনো টিউনিং ফর্ক তৈরি করি, সেটা ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে তৈরি করে, বা টিউনিং ফর্ক ওভাবে তৈরি করা হয় যেন এটা এরকম। মানে আমরা ছবিতে দেখতেছি 64 হার্টজ যেটা, এটা একটু সাইজে বড়, ইভেন এর বডি ইয়াটাও একটু বড় আছে। আর যেটা আপনার যেমন 102 হার্টজ বা 512 হার্টজ, ওটা সাইজেও ছোট এবং হ্যাঁ ইভেন হ্যাঁ হ্যাঁ বডিতেও হ্যাঁ অনেক হ্যাঁ, পাতলা। যে তুমি নরমালি যদি দেখো যে মানে যত বেশি ফ্রিকোয়েন্সি হবে সেটার সাইজ তত ছোট হয়ে যাবে, এমন ভাবে তৈরি করা হয় যেন তৈরি হয়। এখন আমি অ্যাকচুয়ালি জানি না যে টিউনিং ফর্কের মানে এগুলো তৈরি করে কিভাবে, এটা আসলে আমার আইডিয়া। আচ্ছা, সো আমরা এটা দেখতে পাইলাম। সো টিউনিং ফ্রিকোয়েন্সির একক কি, সেটা হচ্ছে হার্টজ। তো এই জিনিসগুলো কিন্তু কখনোই ভোলা যাবে না। তোমরা যদি কোনো জবের জন্য পরীক্ষা দিতে যাও, সেখানে কিন্তু এই যে আমি আজকে ক্লাসে যেগুলো পড়াইছি, এগুলা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রিকোয়েন্সি একক কি, টাইম পিরিয়ডের একক কি, একটা কমপ্লিট অসিলেশন কিভাবে হয়, এইগুলা কিন্তু খুবই আসে। আচ্ছা, f ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/t, এটা কিভাবে হইলো, এটা আমরা একটু মানে কিভাবে বের হইলো সেটা আমি দেখি। ওই স্যার পর্যায়কালের ওইখান থেকে হয়েছে স্যার, হ্যাঁ, জাস্ট চেঞ্জ করে পর্যায়কালের দিছি। ওখান থেকে আছে। হ্যাঁ, ধরো আমরা একটু আগে বলছিলাম যে একটা অসিলেশন কমপ্লিট হইতে টি সময় লাগে, তাই না? এরকম বলছিলাম, পর্যায়কালের সংজ্ঞা হচ্ছে যে একটা অসিলেশন কমপ্লিট হইতে আমার টি সেকেন্ড সময় লাগে। তার মানে বলতে পারি যে টি সেকেন্ড সময় আমার একটা অসিলেশন কমপ্লিট হয়। তাহলে 1 সেকেন্ডে কতগুলা অসিলেশন কমপ্লিট হবে, আমরা কি লিখবো, 1/t। আর 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয় সেটাই তোমার ফ্রিকোয়েন্সি, কারণ 1/t সমান সমান f। ঠিক আছে, বা f সমান সমান 1/t আসলে, মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, 1 বাই পর্যায়কাল, বা উল্টো বলা যায় পর্যায়কাল মানে হচ্ছে 1 বাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপর হচ্ছে কি ফেজ। এটা বাংলা ছিল কি দশা। ফেজ আর দশা জিনিসটাকে যদি বোঝাইতে চাই, তোমাদের সিম্পলি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা ফোনে স্ক্রিনশট নিই না অনেক সময়, কোন একটা জিনিসের স্ক্রিনশট নেই বা কোন একটা মোমেন্টের স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নেওয়া মানে কি?
ওই মুহূর্তের একটা ছবি ক্যাপচার ওই করে। মোমেন্টের একটা ছবি ক্যাপচার করে। তো দশা মানে হচ্ছে যে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট মোমেন্টের তার স্টেট অফ মোশন কি, তার কি অবস্থা, সেটাই হচ্ছে ওই মোমেন্টে তার দশা। কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট সময়ে তার যে স্টেট অফ মোশন, সেটাই হচ্ছে ওই ওই ইনস্ট্যান্টে ওই অবজেক্টের দশা, ফেজ। এখন স্টেট অফ মোশন বলতে সেখানে কি কি জিনিস মিন করতে পারে? স্টেট অফ মোশন বলতে আমরা বুঝতে পারি, বা স্টেট অফ মোশন কি কি জিনিস দ্বারা ডিটারমাইন করা যাইতে পারে, যেমন হচ্ছে ওই মোমেন্ট মানে ওই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কত ছিল ওই মোমেন্টে, ওই অবজেক্টের ভেলোসিটি কত ছিল ওই মোমেন্টে, ওই অবজেক্টের অ্যাক্সিলারেশন কত ছিল ওই মোমেন্টে। এই জিনিসগুলো আসলে বের করা হয়, যে ধরো কোন একটা অবজেক্টের কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার ডিসপ্লেসমেন্ট ছিল 5 সেন্টিমিটার, তার মানে আমি ওই ওই একটা নির্দিষ্ট সময়ে তার দশা হচ্ছে কত, 5 সেকেন্ড, 5 মিটার। ধরো কোন একটা নির্দিষ্ট সময়ে তার ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর কোন একটা সময়ে তার ওই সময়টাতে তার অ্যাক্সিলারেশন হয়তো ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই ইনফরমেশন গুলো হচ্ছে ওই অবজেক্টের জন্য ওই মোমেন্টের দশা। ধরো একটা অবজেক্ট ইনিশিয়ালি এখানে ছিল, হ্যাঁ, এখানে ছিল, তার এখানে তার তাহলে মানে ডিসপ্লেসমেন্ট একরকম, তার ভেলোসিটি একরকম, তার অ্যাক্সিলারেশন একরকম। একটা নির্দিষ্ট সময় পরে সে তার এখানে থাকবে না, সে ধরো এখানে চলে আসছে, তার মানে তার এইখান থেকে এইটুকুর মধ্যে তার ডিসপ্লেসমেন্টের পরিবর্তন হয়েছে, ভেলোসিটির পরিবর্তন হতে পারে, অ্যাক্সিলারেশনের পরিবর্তন হতে পারে, তার মানে তার দশার একটা পরিবর্তন হয়েছে। সো এখান থেকে এইটুকু যে পার্থক্য, সেটাকে আমরা বলি দশা পার্থক্য, ঠিক আছে। বা এখান থেকে এইটুকু যে পার্থক্য, সেখানে তার অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিছু পরিবর্তন হতে পারে, কিছু পরিবর্তন না হতে পারে, কিন্তু কিছু পরিবর্তন হবে অবশ্যই, কিছু না কিছু পরিবর্তন হবে। সো কোন একটা পার্টিকেলের, ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার যে অবস্থা, সেটাই হচ্ছে ওই ওই অবজেক্টের জন্য দশা, ঠিক আছে। এবং সেই অবস্থা বলতে, বা গতির যে অবস্থা, গতীয় অবস্থা যেটা, গতীয় অবস্থা বলতে আমরা আসলে ওই অবজেক্টের সরণ, বেগ বা ত্বরণ, এই জিনিসগুলোকে মেনে নিই। শেষ জিনিসটা না বুঝলাম না, যদি কাইন্ডলি আবার একটু বলতে স্ক্রিনটা একটু ব্লার হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আমরা মানে আমরা নর্মাল বিভিন্ন সময় স্ক্রিনশট নেই, মানে কোন একটা মোমেন্টকে ধরে রাখার জন্য। সো একই ভাবে যখন কোন একটা ভাইব্রেটিং একটা পার্টিকেল ভাইব্রেট করতেছে বা অসিলেট করতেছে, সেটার কোন একটা নির্দিষ্ট সময়, ধরো অসিলেশন শুরু হওয়ার পরে 1 সেকেন্ড পরে তার কি অবস্থা, সেটাই হচ্ছে 1 সেকেন্ড পর তার দশা। এবং সেখানে কি অবস্থা আমরা বের করতে পারি, ওই সময় দেখতে পারি যে তার ভেলোসিটি কত, ওই সময় দেখতে পাই তার ডিসপ্লেসমেন্ট কত, ওই সময় দেখতে পাই তার অ্যাক্সেলারেশন কত। আবার 1 সেকেন্ড শেষ হয়ে গিয়ে যখন 2 সেকেন্ড পার হয়ে যাবে, তখন কিন্তু তার ডিসপ্লেসমেন্ট পরিবর্তন হয়ে যাবে, ভেলোসিটি পরিবর্তন হয়ে যাবে, অ্যাক্সেলারেশন পরিবর্তন হয়ে যাবে, তার দশা পরিবর্তন হয়ে যাবে। মানে দশার একটা পার্থক্য তৈরি হবে, আগে একরকম ছিল, পরে গিয়ে আরেক রকম হয়েছে, ঠিক আছে। আহ তার মানে স্যার যে কোনো অসিলেশন বা ওয়েভের ক্ষেত্রে যে কোনো সময়ের একটা ইয়াকেই আপনার হ্যাঁ, যে কোনো পরিস্থিতি ইনস্ট্যান্টের জানাকেই আপনার আসলে দশা বলছে। হ্যাঁ, মানে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের যে কোনো মোমেন্টে তার গতির যে অবস্থা, সেটাই হচ্ছে তার দশা। শুধু কি গতির অবস্থা স্যার? গতির অবস্থা, গতি মানে সেটা তো গতিতে আছে, তাই না? তার মোশনের যে কোনো একটা অবস্থাই হচ্ছে তার দশা। এবং সময়ের সাথে সাথে তার দশার পরিবর্তন হয়, দশার বিভিন্ন টাইপের পরিবর্তন হতে পারে। এবং যখন একটা একটা নির্দিষ্ট সময় একরকম দশা ছিল, একটা সময় আরেক রকম দশা হলো, তখন আমরা বলতে পারি যে তার একটা দশার পরিবর্তন হয়েছে বা ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে। স্যার এটাকে তো T/4, T/2, 3T/4 এইগুলা দ্বারা প্রকাশ করবো দশাগুলোকে। হ্যাঁ, তুমি যদি এরকম চিন্তা করো, বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে তুমি দশাকে বিভিন্ন ভাবে আসলে ডিটারমাইন করতে পারো, ঠিক আছে। ধরো কোন একটা অসিলেট করতেছে, যখন আমি তোমাদেরকে দেখাই, আচ্ছা এখানে দশার তেমন কিছু,
এই দেখো, তো এখানে একটা লাইট ছিল, এখানে একটা লাইট ছিল, এই লাইটটা এখান থেকে এখানে গেছে, এই লাইটটাও এখান থেকে এখানে গেছে। তো এই লাইটটা যখন এখান থেকে এখানে যাবে, আবার সেম ওই একই টাইপের একটা লাইট যখন এখান থেকে এখানে যাবে, তারা কি সেম ডিস্টেন্স অতিক্রম করবে? না স্যার। না। তো তার মানে তাদের মধ্যে একটা পথ পার্থক্য থাকবে। তো কোন একটা অবজেক্টের যখন পথ পার্থক্য থাকে তখন সেখানে এক ধরনের দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স তৈরি হয়। তো যখন এখানে আমরা আসলে পাথ ডিফারেন্স বের করব, সেখান থেকে আমরা আসলে ফেজ ডিফারেন্সটাও বের করে ফেলতে পারবো। ফেজ ডিফারেন্স বের করে সেখানে আসলে অনেক কিছুই বের করা যায়, যেমন এই যে আরেকটা জিনিস, ওটা দেখালে তোমাদের আরো ক্লিয়ার হবে। ওয়েবের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ওয়েবের ক্ষেত্রে যেটা স্টেশনারি ওয়েব, স্থির তরঙ্গ, স্থির তরঙ্গে কি হয় যে নোড অ্যান্টি নোড তৈরি হয়, আমরা এগুলো পড়বো সামনে। এই স্থির তরঙ্গে এরকম নোড তৈরি হয়, অ্যান্টি নোড তৈরি হয়। তো এই যে কোন কোন পজিশনে আসলে নোড তৈরি হচ্ছে, কোন কোন পজিশনে আসলে অ্যান্টি নোড তৈরি হচ্ছে, ওই পজিশনে ওটার পাথ ডিফারেন্স কত, বা ওই পজিশনে ওটার ফেজ ডিফারেন্স কত, এগুলা বিভিন্ন ভাবে বের করা যায়। তুমি যদি ডিস্টেন্স বের করতে চাও সেক্ষেত্রে তোমার হয়তো ল্যামডা দিয়ে বের করা যায়, আর তুমি যদি বের করতে চাও, ফেজ ডিফারেন্স বের করতে চাও, সেক্ষেত্রে তোমার পাই মানে পাই 4 পাই 2 এরকম আকারে বের করতে হবে। ঠিক আছে? যেমন এই যে নোড পজিশন কোথায় কোথায় তৈরি হয়, কই কই তৈরি হয়, যেমন পাই 2 মানে একটা স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে, স্থির তরঙ্গের ক্ষেত্রে পাই 2, 3 পাই 2, 5 পাই 2 এই পজিশন গুলাতে নোড পজিশন তৈরি হয়। আবার অ্যান্টি নোড পজিশন কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে 0 পাই 2 পাই 3 পাই এই পজিশন গুলাতে অ্যান্টি নোড তৈরি হয়। এই জিনিসগুলো তোমরা ইন্টারে মনে হয় একটু পড়ছিলে, তাই না? স্থির তরঙ্গে জি কি কি স্যার, তৈরি হয়? পড়ছিলাম স্যার। তো এই জিনিসগুলো আমরা সামনে পড়বো, হ্যাঁ, ডিটেইল পড়বো যে কিভাবে কি করতে হয়, বা আমরা মানে ক্যালকুলেটই করতে পারবো যে কোথায় আসলে এই মানে মানে কোন একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাওয়ার ফলে ফেজ ডিফারেন্সের পার্থক্যটা কেমন হচ্ছে, বা পাথ ডিফারেন্সের পার্থক্যটা কেমন হচ্ছে, ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো আমরা সামনে পড়বো। আচ্ছা, সো আজকে আমরা যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত আমার মনে হয় সবারই আসলে একটু পড়তে হবে। সবাই একটু পড়াশোনা করো, এই পর্যন্ত যদি সবার পড়াশোনা হয় তাহলে সামনের জিনিসগুলো সব তোমাদের বুঝতে অনেক ইজি হবে। এরপর থেকে আমরা আসলে চলে যাব যে কোন একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তাহলে সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্টের মান কি হবে, সেক্ষেত্রে তার ভেলোসিটির মান কি হবে, সেক্ষেত্রে তার অ্যাক্সেলারেশনের মান কি হবে, এই জিনিসগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, ফরহাদ রহমান, তুমি কোনো কোশ্চেন করতে চাচ্ছ? মানে যে আপনি লাস্টে নিচে দেখালেন নোট পর্যন্ত, মানে নোট পর্যায়ে তৈরি হচ্ছে না হচ্ছে ওই পর্যন্ত পড়বো নাকি আগে ওই পর্যন্ত না, আগে যে আজকে আমি যে পর্যন্ত পড়াইলাম ওটা তো আমি জাস্ট দেখাইলাম এক জায়গাতে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, শেষ পর্যন্ত না শেষ পর্যন্ত না, এই যে এই পর্যন্ত, এই যে এই 5 পেজ পর্যন্ত, ফেজ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। এগুলোর কি আপনি পড়া বলতে মানে এগুলো সংখ্যা বা এগুলো ম্যাথমেটিক্যাল টার্মে কেমনে হয়, সূত্র লস এইগুলোর কথা বলতেছেন কি পড়ার কথা? হ্যাঁ,